বন্ধুরা, আপনারা কখনো জামা কাপড়ের ব্রাশ এইভাবে মোজার মধ্যে ঢুকিয়ে দেখেছেন যে কি হয়? আপনারা কখনো একটি বইয়ের সাহায্যে আপনাদের পুরো পরিবারের জামা কাপড় আয়রন করেছেন? এমনই কিছু উপকারী টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি টিপসগুলি আপনাদের অনেক কাজে লাগবে। চলুন তাহলে দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছে, এই ধরনের যে ঘ্যাটকলগুলো হয় বা কচু, আমরা কম বেশি প্রত্যেকেই খেতে কিন্তু ভীষণ পছন্দ করি। কিন্তু এই যে কচু জাতীয় যে সবজিটা, আমরা অনেক সময় কাটতে গেলে দেখা যায় এর যে হাতের কষটা, কচুর কষ বা রসটা হাতে লেগে গেলে হাত চুলকাতে থাকে। সেক্ষেত্রে আপনারা কচু কাটার আগে সামান্য পরিমাণ যদি এইভাবে সরিষার তেল বা রিফাইন তেল হাতের মধ্যে খুব ভালো করে লাগিয়ে নেন, তারপর যদি কচু হয় বা কচু জাতীয় যে জিনিসগুলো হাত চুলকায় সেগুলো কাটলে আপনাদের হাত কখনোই চুলকাবে না। দেখুন, এইভাবে আমি তেল মেখে নিয়ে তারপর যেখানে ঘ্যাটকলের পাতাটা নিয়েছি, এই পাতাটাকে আমি এইভাবে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আরও একটি যে টিপস শেয়ার করব বন্ধুরা, অনেক সময় হয় আমরা তেল মেখে নিই না, তার আগেই হয়তো আমাদের কচুটা কাটা হয়ে যায়। এমনকি কচুটা কাটার পর দেখা যায় হাতটা প্রচণ্ড পরিমাণে চুলকাতে থাকে, হাতে র্যাশ উঠে যায়, লাল লাল হয়ে যায়। সেক্ষেত্রে তাহলে কি করব? সামান্য পরিমাণে এখানে আমাদের নিয়ে নিতে হবে নুন। যে নুন রান্নায় খেয়ে থাকি সেই নুন নিয়ে আপনারা খুব ভালো করে হাতটাকে এইভাবে একটু ডলে নেন। দেখবেন নুনের কারণে আপনাদের হাতটা যে চুলকায়, লাল হয়ে যায়, কচুর কাটার কারণে সেটা কিন্তু হবে না। চলুন পরের টিপসটা দেখে নিই। ডিম যাতে গরমে ভালো থাকে এর জন্য আমরা কি করি থাকি, ডিমটাকে ফ্রিজের মধ্যে রেখে দিই। কিন্তু ডিমটা ফ্রিজের মধ্যে থাকার কারণে একেবারে কিন্তু ঠান্ডা হয়ে যায় এই ডিম। আর আমরা অনেকেই আছি যেটা ডিমের তরকারি রান্না করি ডিমটা সেদ্ধ করে। তাই ফ্রিজ থেকে বের করে যদি আমরা ডিমটা সেদ্ধ করতে বসাই, দেখা যায় সঙ্গে সঙ্গে ডিমটা ফেটে যায়, ডিমের ভেতরের অংশ বাইরে বেরিয়ে আসে, ঠিকমতো সেদ্ধ হয় না। সেক্ষেত্রে কিন্তু ভালো লাগে না ডিমটা খেতে। আর অনেক সময় আমরা সকালবেলায় ভীষণ ব্যস্ততার মাঝে থাকি, আমাদের জলের মধ্যে ভিজিয়ে ঠান্ডা করারও সময় থাকে না। তখন তাহলে কি করব? আমরা যে গ্যাসে রান্না করি না, রান্না করার পর গ্যাসের বার্নারটা কিন্তু গরম হয়ে যায়। ধরুন আমরা এক পাশে রান্না করে নিয়েছি, সেই পাশটা গ্যাসটা বন্ধ করে দিয়েছি, তখন ডিমগুলোকে ফ্রিজ থেকে বের করে এইভাবে গ্যাসের বার্নারের পাশে আপনারা রেখে দেবেন 5 থেকে 10 সেকেন্ড। দেখবেন ডিমগুলো কিন্তু যে ফ্রিজে থাকার কারণে ঠান্ডা হয়ে যায়, সেই ডিমটা নর্মাল টেম্পারেচারে আপনারা চলে আসবে। এমনকি আপনারা ডিমটা সেদ্ধ করতে দিলে খুব সুন্দর সেদ্ধ হবে, আপনাদের অনেকক্ষণ অপেক্ষা করতে লাগবে না। টিপসটি ভালো লাগলে অ্যাপ্লাই করে দেখতে পারেন। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি বোতলের একটি ঢাকনা। এবার কি করব? ছুরির সাহায্যে ঢাকনাটার ঠিক মাঝখানে এইভাবে আমি কিছুটা অংশ কেটে নেব। দেখুন, এইভাবে একটু ধারযুক্ত ছুরি নেবেন, তাহলে ভালো হবে। এই দেখুন, ঢাকনাটাকে আমি দুপাশ দিয়েই এইভাবে কেটে নিয়েছি। এবার আমরা কি করব? কিছুটা পরিমাণ ডবল টেপের সেলো টেপ এইভাবে ঢাকনার পেছন দিকে আমি লাগিয়ে নিলাম। এটাকে কি কাজে ব্যবহার করি চলুন তাহলে দেখে নিই। আমাদের বাড়িতে যে সুইচ বোর্ড থাকে না, সুইচ বোর্ডের পাশে এখানে আমি ঢাকনাটাকে এইভাবে দেখুন সেট করে নিলাম। এটাকে কি কাজে ব্যবহার করব বন্ধুরা? আমরা যখন ফোনে চার্জ দিই, অনেক সময় অনেকেই যেটা করে থাকি, ফোনের যে চার্জারটা এইভাবে দেখা যায় সুইচ বোর্ডে ঝুলতে থাকে। আর বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তারা কি করে, এই চার্জারটা টানাটানি করে, অনেক সময় দেখা যায় চার্জারটা মুখও দিয়ে দেয়। আর যদি সুইচ অন থাকে তাহলে কিন্তু বড়সড় দুর্ঘটনা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই সুইচ বোর্ডের নিচের অংশটাকে আমরা যদি এইভাবে দেখুন বোতলের এই জায়গাটা এইভাবে ঝুলিয়ে রাখি, তাহলে কিন্তু নিচে ঝুলতে থাকবে না, এমনকি ছোট বাচ্চাদেরও হাতের কাছে পৌঁছাবে না। আর অবশ্যই ফোন চার্জ হওয়ার পর সুইচটাকে আপনারা সব সময় অফ করে রাখবেন, তাহলে ইলেকট্রিক বিলটাও কম আসবে। পরের যে টিপসটি বন্ধুরা, এই ধরনের যে শাড়ি হয় বা আমাদের জরির কাজ করার যে কোনো জামা কাপড় হয়, আমরা অনেকেই বাড়িতে কেচে থাকি, কারণ লন্ড্রিতে দিলে অনেকটা টাকা পয়সা আমাদের খরচা হয়ে যায়। তাই বাড়িতে যখন আমরা এগুলোকে কাচি, আমরা অনেকেই এই ধরনের জামা কাপড়ের ব্রাশগুলো ইউজ করি। এই ধরনের জামা কাপড়ের ব্রাশগুলো ইউজ করে যদি আমরা এই ধরনের শাড়িগুলোকে কাচি, দেখুন এইভাবে সুতো উঠতে থাকে, এমনকি চুমকি পাথর বসানো থাকলে সেগুলো নষ্ট হয়ে যায়, এমনকি দামি শাড়িগুলো আমাদের একেবারে বেকার হয়ে যায়। লন্ড্রিতে দিলেও আমাদের কিন্তু অনেকটা টাকা পয়সা খরচা করতে হয় এই এক একটি শাড়ি বা জামা কাপড় ধোয়ার জন্য। তাই কিভাবে ধুলে আমাদের জামা কাপড়ের কাজ করা সুতো বা পাড়টা ভালো থাকবে, এমনকি সুতো পাথর উঠবে না, এর জন্য একটি ব্রাশ নিয়ে নিয়েছি আর একটি মোজা নিয়ে নিয়েছি। আমি এখানে ব্রাশটাকে এইভাবে দেখুন মোজার মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। এইভাবে মোজার মধ্যে ঢুকিয়ে তারপর যদি আমরা এই ধরনের জামা কাপড়গুলো বন্ধুরা কাচি, তাহলে কিন্তু এই জামা কাপড়ে যে পাথর বসানো বা জরির কাজ করা সেটা কিন্তু নষ্ট হবে না, এটা কিন্তু ভালো থাকবে, এমনকি আমাদের টাকা পয়সাও খরচা করতে হবে না লন্ড্রিতে জামা কাপড় কাচার জন্য।
চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। পেঁয়াজ আমরা কম বেশি প্রত্যেকেই খাই, কিন্তু আমরা যখন পেঁয়াজ কাটতে নিই দেখা যায় আমাদের চোখ জ্বালা করতে থাকে, এমনকি চোখ দিয়ে জল বের হয়, খুবই কষ্টকর হয়ে ওঠে পেঁয়াজ কাটা। যদি অনেকটা কাটতে হয় তখন তা আরও বেশি কষ্টকর হয়ে ওঠে। সেক্ষেত্রে আপনারা কি করবেন, পেঁয়াজটাকে আপনারা ফ্রিজের মধ্যে রেখে দেবেন 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট আমরা যদি পেঁয়াজটাকে ফ্রিজের মধ্যে রেখে দিই, পেঁয়াজটা ঠান্ডা হয়ে যাবে। আর ঠান্ডা হলে পেঁয়াজটা কিন্তু তারপর যদি আমরা কাটি তাহলে কিন্তু চোখ থেকে জ্বালাও করবে না, এমনকি জলও আমাদের পড়বে না। আর অবশ্যই পেঁয়াজ কাটার সময় আরও একটি কাজ আমাদের করতে হবে বন্ধুরা। আপনারা যদি পাখার তলায় বসে পেঁয়াজ কাটেন অনেক সময় খেয়াল করবেন যে পেঁয়াজের খোসাগুলো এখানে ওখানে উড়ে যায়, এমনকি পেঁয়াজের খোসাগুলো ছাড়াতে আমাদের কষ্ট করতে হয়। তাই আপনারা একটি পাত্রের মধ্যে জল নিয়ে পেঁয়াজটা এইভাবে নিচের অংশ কেটে জলের মধ্যে পেঁয়াজটাকে দিয়ে দেবেন। দেখবেন আপনাদের যে পেঁয়াজগুলোর যে খোসাটা আছে সেটা এদিক ওদিক উড়বে না, এমনকি পেঁয়াজের খোসাটা ছাড়াতে আমাদের অনেকেরই না অনেকটা সময় লেগে যায়, অনেক সময় শক্ত হয়ে আটকে থাকে। আর জলে যদি আপনারা 10 সেকেন্ড মতো ভিজিয়ে রাখেন দেখবেন পেঁয়াজের খোসাটা নরম হয়ে যাবে, এমনকি খুব দ্রুত আপনারা পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে নিতে পারবেন। আশা করছি এই ছোট্ট টিপসটিও আপনাদের অনেক কাজে লাগবে। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। আমরা অনেক সময় গ্রেটার দিয়ে যখন পেঁয়াজটা এইভাবে গ্রেট করি না, আমাদের দেখা যায় গ্রেটারে অনেকটা ধার থাকলে আঙুলের চামড়া এমনকি নখ কেটে যায়। তাই আপনারা পেঁয়াজটাকে কি করবেন, এইভাবে একটি কাঁটা চামচ দিয়ে যদি আটকে নেন, তারপর যদি আপনারা পেঁয়াজটাকে এইভাবে ঘষেন দেখবেন পেঁয়াজটা খুব সুন্দরভাবে কিন্তু আপনাদের গ্রেট হবে, এমনকি আপনাদের আঙুল নখ কাটারও সম্ভাবনা থাকবে না। আরও একটি টিপস শেয়ার করব বন্ধুরা। এখানে আমি ওষুধের একটি ঢাকনা নিয়ে নিয়েছি, খালি বোতলের ঢাকনা। ঢাকনাটাকে খুব ভালো করে ধুয়ে নিলাম। বন্ধুরা আমরা কিন্তু কোনো রকম ছুরি ছাড়াই, বটি ছাড়াই, কাঁচি ছাড়াই একটি ঢাকনার সাহায্যে আমরা কিন্তু খুব দ্রুত এইভাবে পেঁয়াজ কেটে নিতে পারি। অনেক সময় এমন জায়গায় আমরা যাই হয়তো সেখানে কোনো ছুরি কাঁচি আমরা নিয়ে যাইনি, বটি নিয়ে যাইনি, তাই একটি বোতলের ঢাকনা যদি আমাদের হাতের কাছে থাকে না, পেঁয়াজ কাটতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। আর এইভাবে যদি আমরা পেঁয়াজ কাটি খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু আমরা পেঁয়াজটাকে কেটে নিতে পারবো। দেখুন কত সুন্দরভাবে আমরা পেঁয়াজটাকে কেটে নিলাম। তাহলে এই ছোট্ট টিপসটি বন্ধুরা আপনারাও অ্যাপ্লাই করতে পারেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে বন্ধুরা আমরা পরবর্তী যে টিপসটি আছে সেই টিপসটি দেখে নিই। বন্ধুরা জামা কাপড় আমরা কম বেশি প্রত্যেকেই আয়রন করে থাকি, কিন্তু দেখা যায় পারফেক্ট লন্ড্রির মতো কিন্তু আমরা করতে পারি না। কারণ পারফেক্ট লন্ড্রিতে যেরকমভাবে সুন্দর করে আয়রন করে এমনকি ভাঁজ করে সেরকম হয় না। কিন্তু এখন আর সেরকমের জন্য চিন্তা করতে হবে না। আপনাদের হাতের কাছে যদি একটি বই খাতা থাকে আপনারা খুব সহজেই পুরো পরিবারের জামা কাপড় আয়রন করে নিতে পারবেন। কিভাবে চলুন তাহলে বন্ধুরা দেখে নিই। এখানে দেখুন আমি একটি শার্ট নিয়ে নিয়েছি, শার্টটাকে খুব ভালো করে ভাঁজ করে নিয়েছি। এবার কি করব, শার্টটাকে আমি এইভাবে দেখুন উল্টে নিচ্ছি। তারপর আয়রনের সাহায্যে আমি খুব ভালো করে এইভাবে শার্টটাকে উল্টো পিঠ একটু ডলে নেব। এইভাবে আমাদের একটু ভালো করে কিন্তু ডলে নিতে হবে। দেখুন এইভাবে ডলে নেওয়া হয়ে গেলে বন্ধুরা আমরা যে বইটা নিয়েছি, এখানে যে কোনো বই বা খাতা আপনারা নিয়ে নিতে পারেন। বইটা এইভাবে শার্টের পুরো ওপরের দিকটা রেখে নেব। তারপর এইভাবে শার্টের এক পাশ আমরা ভাঁজ করে দিলাম। এক পাশ এইভাবে ভাঁজ করে দিয়ে আমাদের আবার এই পাশটাও আয়রন করে নিতে হবে। এই পাশটা যখন আমাদের পুরোপুরি এইভাবে আয়রন করা হয়ে যাবে বন্ধুরা, ঠিক উল্টো দিকের যে বাড়তি পাশ আসে সেটাকে এইভাবে ভাঁজ করে নেব, এমনকি এইভাবে আয়রন করে নেব। এতে আমাদের দেখুন একসঙ্গে কি হচ্ছে, জামা কাপড়টা আয়রনও করা হচ্ছে, সেই সঙ্গে কিন্তু জামা কাপড়টা খুব সুন্দরভাবে আমরা ভাঁজ করেও নিতে পারছি, পারফেক্ট লন্ড্রির মতো। অনেক সময় জামা কাপড় আয়রন করার পর আমরা ভাঁজ করি, এতে সময়ও লাগে, ঠিকঠাক মতো ভাঁজও হয় না। দেখুন কত সুন্দরভাবে জামা কাপড়টা আমার আয়রন করাও হয়ে গেল, এমনকি ভাঁজ করাও বন্ধুরা হয়ে গেল। এইভাবে করার পর কি করতে হবে, আমাদের যে শার্টের ওপরের গলার দিক থেকে যে বইটা আমি দিয়েছিলাম সেই বইটাকে বের করে নেব। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আপনারা এই পদ্ধতিতে আপনাদের বাড়ির শার্ট এমনকি গেঞ্জি খুব অল্প সময়ের মধ্যে আয়রন করাও আপনাদের হয়ে যাবে, এমনকি বন্ধুরা সেই সঙ্গে আপনারা ভাঁজ করেও নিতে পারবেন। আমাদের মহিলাদের কিন্তু এই পদ্ধতিটি অ্যাপ্লাই করলে কিছুটা হলেও সময় কিন্তু বেঁচে যাবে। চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। বন্ধুরা আমরা মহিলারা যখন এই ধরনের জামা কাপড়গুলো পরি, এই ধরনের জরির কাজ করা শাড়ি বলুন, চুড়িদার বলুন, অনেক সময় চুড়িদারের যে
আমাদের ওড়না থাকে পিন আপ করি, শাড়ির আঁচল পিন আপ করি, এই জরির কাজ করা হওয়ার কারণে অনেক সময় দেখা যায় সেফটি পিন দিয়ে পিন আপ করতে গেলে ঠিকমতো আটকায় না, সেফটি পিনটা ঢুকতে চায় না। কারণ অনেক দিন বাড়িতে থাকলে সেফটি পিনের মুখে হয়তো জং ধরে যায়, তখন কিন্তু নানা রকম সমস্যা দেখা দেয়। তাই আমাদের বাড়িতে যে এই ধরনের গ্রেটারগুলো থাকে না, একটি গ্রেটারের সাহায্যেই কিন্তু আপনারা খুব সহজে এইভাবে দেখুন যে আপনাদের বাড়ির জরির কাজ করা শাড়ি হোক বা মোটা পাড়ের শাড়ি খুব সহজেই পিন আপ করে নিতে পারবেন। কারণ গ্রেটার দিয়ে এইভাবে যদি ঘষে নেন, দেখবেন আপনাদের যে সেফটি পিনের মুখটা ভোঁতা হয়ে গেছে বা জং ধরে গেছে, সেই জং ধরা মুখটা কিন্তু খুব সহজেই ছুঁচলো হয়ে যাবে। এমনকি আপনারা যত মোটাই চান আপনাদের শাড়ি হোক জামা কাপড় হোক পিন আপ করে নিতে পারবেন। ছোট্ট টিপসটি বন্ধুরা ভালো লেগে থাকলে আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন, আশা করছি কাজে আসবে।